নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। জিওপলিটিক্স বা ভূ রাজনীতির দাবার বোর্ডে মাঝে মাঝে এমন কিছু চাল দেওয়া হয় যা খেলার অভিমুখটাই সম্পূর্ণ বদলে দেয়। এমন কিছু পদক্ষেপ নেওয়া হয় যা বাইরে থেকে দেখতে খুব সাধারণ মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে শতাব্দীর সেরা পরিকল্পনা। আজ আমরা সেরকমই এক অবিশ্বাস্য পদক্ষেপের কথা বলবো, যা ভারত নিঃশব্দে নিয়েছে হিমালয়ের কোলে, তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুরাষ্ট্র ভুটানের হাত ধরে। আপনারা হয়তো ভাবছেন, ভারত ভুটান সম্পর্ক তো বরাবরই ভালো, এখানে নতুন কি আছে? নতুনত্বটা এটাই যে এই সম্পর্কের ভিত্তিতে ভারত এমন এক ঐতিহাসিক কর্মকাণ্ড শুরু করেছে যা শুধুমাত্র চীনের ঘুম কেড়ে নেয়নি, বরং দক্ষিণ এশিয়ার আগামী 100 বছরের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। এমন এক শহর তৈরি হচ্ছে যা হংকং বা সিঙ্গাপুরের মতো শহরকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে। এমন এক অর্থনৈতিক দুর্গের নির্মাণ হচ্ছে যা চীনের সমস্ত পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ করব সেই বিরাট পরিকল্পনার প্রতিটি স্তর। কিভাবে ভারতের সাহায্যে ছোট্ট দেশ ভুটান এক ক্রিপ্টো সুপার পাওয়ার হয়ে উঠতে চলেছে। কিভাবে এই এক চালে ভারত চীনের বর্ডারে একটি আন্তর্জাতিক রক্ষা কবচ তৈরি করে ফেলল, আর কিভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা নর্থ ইস্টের ভাগ্য এই পরিকল্পনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আজকের এই আলোচনা আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, প্রথমেই আসি মূল বিষয়ে। জায়গাটার নাম গেলেফু, ভুটানের দক্ষিণ সীমান্ত, ভারতের আসাম রাজ্যের ঠিক গা ঘেঁষে থাকা একটি সাধারণ শহর। কিন্তু এই সাধারণ শহরটি হতে চলেছে ভারত ও ভুটানের যৌথ স্বপ্নের কেন্দ্রবিন্দু। এখানে তৈরি হতে চলেছে এক সুবিশাল স্পেশাল ইকোনমিক জোন বা SEZ, যার নাম দেওয়া হয়েছে গেলেফু মাইন্ডফুলনেস সিটি। নামটা শুনে খুব আধ্যাত্মিক মনে হচ্ছে, তাই না? কিন্তু এর ভেতরের পরিকল্পনা শুনলে আপনি চমকে যাবেন। ভুটানের মোট জনসংখ্যা যেখানে 7 থেকে 8 লক্ষ, সেখানে এই একটি শহরে 10 লক্ষেরও বেশি মানুষের বসানোর পরিকল্পনা হয়েছে। ভাবুন একবার, একটা দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি মানুষ থাকবে একটি মাত্র শহরে। কারা থাকবে এই শহরে? এখানে শুধু ভুটানের নাগরিক না নন, আসবেন সারা বিশ্বের তাবর তাবর বিজনেস লিডার, ইনভেস্টর, টেক এক্সপার্টস এবং অবশ্যই বিপুল সংখ্যক ভারতীয়। এই শহরটি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের স্বপ্নের প্রজেক্ট, আর এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি তার সবচেয়ে কাছের বন্ধু ভারতকে পাশে পেয়েছেন। এই শহরকে সরাসরি ভারতের মূল ভূখণ্ডের সাথে রেল লাইন দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে। তৈরি হচ্ছে এক আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট, যার প্রাথমিক ক্ষমতা বছরে 15 লক্ষ যাত্রী হলেও লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 60 লক্ষ যাত্রী পরিবহনের। যে দেশের জনসংখ্যা 8 লক্ষ, সেখানে 60 লক্ষ যাত্রীর জন্য এয়ারপোর্ট। খেলাটা কি আপনারা ধরতে পারছেন? এটা কোনো সাধারণ শহর নয়, এটা হতে চলেছে হিমালয়ের বুকে এক নতুন গ্লোবাল হাব। আর এই পুরো পরিকল্পনার নেপথ্যে রয়েছে ভারতের এক সুদূরপ্রসারী স্ট্র্যাটেজিক ভিশন। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে ভুটানের মতো একটি শান্ত পরিবেশ সচেতন দেশে এত বড় মেগাসিটি বানানোর প্রয়োজন পড়ল কেন? এর উত্তর পেতে হলে আমাদের ফিরে তাকাতে হবে কয়েক বছর পেছনে, 2017 সালের ডোকলাম সংকটের দিকে। আপনারা সকলেই জানেন ডোকলামে চীনের পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ PLA কিভাবে ভুটানের জমি দখল করে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল। ভারত সেদিন রুখে দাঁড়িয়েছিল, কিন্তু বিপদটা যায়নি। চীন প্রতিনিয়ত ভুটানের উপর চাপ সৃষ্টি করে চলেছে, যাতে তারা সীমান্ত নিয়ে চীনের শর্ত মেনে নেয় এবং ভারতের থেকে দূরে সরে যায়। ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারছিলেন যে শুধু সামরিক শক্তি দিয়ে চীনকে ঠেকিয়ে রাখা যাবে না। চীনকে আটকাতে হলে এমন কিছু করতে হবে যাতে চীন ওই অঞ্চলে কোনো রকম অস্থিতিশীলতা তৈরি করার আগে 10 বার ভাবতে বাধ্য হয়। আর গেলেফু সিটি ঠিক সেই কাজটাই করতে চলেছে। ভাবুন, যখন গেলেফু শহরে 10 লক্ষ আন্তর্জাতিক নাগরিক, বিশেষ করে ভারতীয় ব্যবসায়ী এবং পৃথিবীর বিভিন্ন দেশের ক্রিপ্টো বিশেষজ্ঞরা বাস করবেন, তখন কি চীন সেখানে আগ্রাসন দেখানোর সাহস পাবে? যদি তারা সেটা করে, তবে তাদের একযোগে ভারত সহ গোটা বিশ্বের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অর্থাৎ ভারত কোনো সেনা না পাঠিয়ে শুধুমাত্র ইকোনমিক অ্যান্ড ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি ব্যবহার করে চীনের বর্ডারে এমন এক মানব শিল্ড বা হিউম্যান শিল্ড তৈরি করে দিল যা ভাঙা চীনের পক্ষে প্রায় অসম্ভব। ডোকলাম থেকে গেলেফুর দূরত্ব খুব বেশি নয়, অর্থাৎ যে জায়গায় চীন আমাদের দুর্বলতা খুঁজছিল ঠিক তার পাশেই ভারত এমন এক শক্তির কেন্দ্র তৈরি করে দিল যা চীনের জন্যই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটাই হলো আসল স্ট্র্যাটেজিক চেকমেট। বন্ধুরা, এই শহরের সবচেয়ে আকর্ষণীয় এবং বৈপ্লবিক দিকটি হলো এর অর্থনৈতিক মডেল। গেলেফু হতে চলেছে বিশ্বের অন্যতম প্রধান ক্রিপ্টোকারেন্সির হাব। আপনারা হয়তো অনেকেই জানেন যে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়। আর এই বিদ্যুৎ যদি পরিবেশ বান্ধব বা ক্লিন এনার্জি হয় তাহলে তো সোনাই সোহাগা। ভুটানের কাছে ঠিক এই জিনিসটাই রয়েছে। অসংখ্য নদী এবং পাহাড়ি ভূপ্রকৃতির কারণে ভুটান হলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বা জলবিদ্যুতের ভাণ্ডার। তাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ তারা উৎপাদন করে, যা তারা ভারতে রপ্তানিও করে। ভারতের সহায়তায় ভুটান প্রায় 3000 মেগাওয়াটের নতুন হাইড্রো পাওয়ার প্রজেক্ট শুরু করেছে, যার মূল উদ্দেশ্যই হলো গেলেফু শহরের ক্রিপ্টো মাইনিং ফার্মসগুলিকে নিরবচ্ছিন্ন ক্লিন এনার্জি সরবরাহ করা। আপনারা জেনে অবাক হবেন যে ভুটান ইতিমধ্যেই বিশ্বের 3য় বৃহত্তম প্রাতিষ্ঠানিক বিটকয়েন হোল্ডার। তাদের মোট জিডিপির প্রায় 40% তারা বিটকয়েনে হোল্ড করে। এটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এখন প্রশ্ন হলো, ভারত নিজে ক্রিপ্টো নিয়ে এত কঠোর অবস্থান নিলেও ভুটানে কেন এই হাব তৈরিতে সাহায্য করছে? এর কারণ হলো ফ্রেন্ডলি শোরিং। ভারত চাইছে যে ভবিষ্যৎ প্রযুক্তি বা ফিউচার টেকনোলজিগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ঝুঁকিপূর্ণ, সেগুলিকে নিজের দেশে না রেখে কোনো বন্ধু দেশের ছত্রছায়ায় বিকশিত করতে। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। একদিকে ভারতের উপর আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ আসবে না, অন্যদিকে নিয়ন্ত্রণও ভারতের হাতেই থাকবে। এই শহরের ফিনান্সিয়াল রেগুলেশন তৈরি করা হচ্ছে আবুধাবির মডেলে এবং প্রশাসনিক আইনকানুন হবে সিঙ্গাপুরের মতো। অর্থাৎ ব্যবসা করার জন্য যা যা সুবিধা প্রয়োজন তার সব কিছুই এখানে থাকবে। হংকং যখন চীনের চাপে তার স্বাধীনতা হারাচ্ছে, তখন গেলেফু সেই শূন্যস্থান পূরণ করার জন্য তৈরি হচ্ছে, আর এর সম্পূর্ণ লাভ পাবে ভারত। এই অবিশ্বাস্য পরিকল্পনার সবচেয়ে সুন্দর দিকটি হলো এটি শুধুমাত্র ভুটানের উন্নতি করবে না, এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির, বিশেষ করে আসামের ভাগ্য বদলে দেবে। প্রধানমন্ত্রী মোদির অ্যাক্ট ইস্ট পলিসির এটাই হলো বাস্তব রূপ। একটু আগেই আমি বলেছি যে গেলেফু শহরকে ভারতের সাথে রেল লাইন দিয়ে জোড়া হচ্ছে। এই রেল লাইন যাবে আসামের কোকরাঝাড় হয়ে। এর ফলে আসাম সরাসরি এক আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্রের প্রবেশদ্বার হয়ে উঠবে। শুধু তাই নয়, এর সাথে জুড়ে রয়েছে আরও বড় পরিকল্পনা। আপনারা হয়তো শুনেছেন ভারত সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির হাব হয়ে উঠতে চাইছে। এর জন্য বেশ কয়েকটি কারখানা তৈরি হচ্ছে, যার মধ্যে একটি বড় কারখানা হচ্ছে আসামে। সেমিকন্ডাক্টর ফ্যাক্টরির জন্য দুটি জিনিস সবচেয়ে বেশি দরকার: বিপুল পরিমাণ পরিষ্কার জল এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। আসাম এবং ভুটান দুই জায়গাতেই এই দুটি জিনিস ভরপুর পরিমাণে রয়েছে। এর সাথে আরেকটি জিনিস প্রয়োজন, তা হলো ডেটা সেন্টার। কারণ ক্রিপ্টো এবং সেমিকন্ডাক্টর এই দুটি ইন্ডাস্ট্রির জন্যই বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং করতে হয়। ডেটা সেন্টার ঠান্ডা রাখার জন্য শীতল পরিবেশ এবং জল দরকার, আর সেই কারণেই আসামে তৈরি হচ্ছে ভারতের অন্যতম বড় ডেটা সেন্টার হাব। প্রায় $100 বিলিয়ন বিনিয়োগ আসছে এই অঞ্চলে। এবার পুরো ছবিটা একসাথে দেখুন। ভুটানের গেলেফুতে তৈরি হচ্ছে ক্রিপ্টো হাব, যার জন্য দরকার ক্লিন এনার্জি আর ডেটা সেন্টার। এই শক্তির যোগান আসছে ভুটানের হাইড্রো পাওয়ার থেকে। আর ডেটা সেন্টারের পরিকাঠামো তৈরি হচ্ছে পাশের রাজ্যে আসামে। আসামে তৈরি হচ্ছে সেমিকন্ডাক্টর হাব, যার জন্য দরকার বিদ্যুৎ ও জল, যা ওই অঞ্চলেই সহজলভ্য। আর এই দুটি হাবকে জুড়ে দিচ্ছে ভারতের তৈরি করা নতুন রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। রিলায়েন্স, টাটা, আদানির মতো সংস্থাগুলি ইতিমধ্যেই এই অঞ্চলে ক্লিন এনার্জি এবং অন্যান্য পরিকাঠামোয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করে ফেলেছে। অর্থাৎ আপনি যাকে শুধু ভুটানের একটি শহর ভাবছিলেন, তা আসলে ভারত ভুটান সীমান্তে এক সুবিশাল টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক করিডর তৈরির ব্লুপ্রিন্ট। এর ফলে
যে উত্তর পূর্বাঞ্চল এতদিন ভারতের থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিল তা এখন ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি হয়ে উঠবে। বন্ধুরা, এত বড় একটা পরিকল্পনা শুধু টাকা বা চুক্তির উপর দাঁড়িয়ে থাকতে পারে না। এর জন্য প্রয়োজন বিশ্বাস, ভরসা আর আত্মিক সংযোগ। আর ভারত ভুটানের মধ্যে ঠিক সেটাই রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, গত কয়েক বছরে ভুটানের প্রধানমন্ত্রী এবং রাজা বারবার ভারত সফরে এসেছেন। ভুটানের প্রধানমন্ত্রী লোটে সোরিং, যিনি নিজে একজন বৌদ্ধ, তিনি অযোধ্যায় রাম মন্দির দর্শনে গিয়েছিলেন। তিনি ভারতের বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থানে ধ্যান করেছেন। আমাদের কুম্ভ মেলায় ভুটানের রাজা ত্রিবেণী সঙ্গমে স্নান করতে এসেছিলেন। এগুলো কোনো সাধারণ সৌজন্য বা ডিপ্লোম্যাটিক কার্টসি নয়, এগুলো হলো এক গভীর সিভিলাইজেশনাল কানেক্টের প্রতিফলন। ভুটানের প্রধানমন্ত্রী যখন ভারতে এসে ইন্ডিয়া না বলে বারবার ভারত শব্দটি ব্যবহার করেন, তখন তিনি আসলে হাজার হাজার বছরের পুরনো এক আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে স্বীকৃতি দেন। যখন প্রধানমন্ত্রী মোদি ভুটান সফরে যান আর সেখানকার সাধারণ মানুষ গুজরাটি ভাষায় গান গেয়ে তাকে স্বাগত জানায়, তখন বোঝা যায় এই সম্পর্ক কতটা মজবুত। ভুটানের প্রভাবশালী এনগালোক জনগোষ্ঠীর শিকড় তিব্বত এবং ভারত উভয়ের সাথেই যুক্ত, কিন্তু চীনের আগ্রাসনের পর তারা নিজেদের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ডিএনএ হিসেবে ভারতকেই বেছে নিয়েছে। তারা জানে একমাত্র ভারতের সাথেই তাদের সভ্যতা, সংস্কৃতি এবং ভবিষ্যৎ সুরক্ষিত। এই সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ভিত্তির উপরেই আজকের এই অর্থনৈতিক ইন্টিগ্রেশন সম্ভব হচ্ছে, যেখানে অন্য দেশের সাথে সম্পর্ক শুধুমাত্র লাভ ক্ষতির উপর নির্ভর করে। সেখানে ভারত ও ভুটানের সম্পর্ক হলো পারস্পরিক সম্মান ও অস্তিত্ব রক্ষার। আর এই কারণেই চীন হাজার চেষ্টা করেও এই দুটি দেশের মধ্যে ফাটল ধরাতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। এখন আপনারা ভাবতে পারেন, এই প্রকল্পে তো ভারতের অনেক লাভ, কিন্তু ভুটানের মতো একটি দেশ যারা তাদের গ্রস ন্যাশনাল হ্যাপিনেস নিয়ে গর্ব করে, তারা কেন নিজেদের দেশে এমন একটি মেগা সিটি তৈরি করতে চাইছে? এর কারণ হলো ভুটানের রাজার দূরদৃষ্টি। তিনি দেখছিলেন যে তার দেশে যথেষ্ট সুযোগ সুবিধার অভাবে বহু প্রতিভাবান যুবক যুবতী, অর্থাৎ দেশের সেরা ট্যালেন্ট অস্ট্রেলিয়া, আমেরিকা বা ভারতে চলে যাচ্ছে। আর এই ব্রেন ড্রেন দেশের ভবিষ্যতের জন্য এক বিরাট সংকট। রাজা জিগমে খেসার বুঝতে পেরেছিলেন যে এই প্রতিভাদের দেশে ফিরিয়ে আনতে হলে বা দেশে ধরে রাখতে হলে এমন সুযোগ তৈরি করতে হবে যা তারা বিদেশের মাটিতে পায়। গেলেফু সিটি ঠিক সেই সুযোগই তৈরি করবে। এটা হবে এক গ্লোবাল প্ল্যাটফর্ম, যেখানে ভুটানের যুবকরা নিজেদের দেশে থেকেই বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবে। তাদের আর বিদেশে পাড়ি দিতে হবে না। এই শহরের ফলে ভুটানের অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে যাবে। ভারত শুধু পরিকাঠামো তৈরিতেই সাহায্য করছে না, টেলিমেডিসিন, শিক্ষা, গবেষণা, ডিজিটাল কানেক্টিভিটি প্রতিটি ক্ষেত্রে ভুটানকে আত্মনির্ভর হতে সাহায্য করছে। ভারত এখানে বড় দাদার মতো আচরণ করছে না, করছে এক সত্যিকারের বন্ধুর মতো। আর এই ভুটানও তার সর্বস্ব দিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। বন্ধুরা, আজকের এই আলোচনার শেষে আমরা যদি পুরো ছবিটা একবার দেখি, তাহলে কি দেখতে পাই? আমরা দেখতে পাই ভারত তার প্রতিবেশীর সাথে কেমন সম্পর্ক রাখা উচিত তার এক নতুন উদাহরণ তৈরি করেছে। যেখানে চীন তার প্রতিবেশীদের ঋণের জালে ফাঁসিয়ে তাদের জমি দখল করে, সেখানে ভারত তার বন্ধুকে সাথে নিয়ে দুজনেরই সমৃদ্ধির পথ তৈরি করছে। গেলেফু মাইন্ডফুলনেস সিটি শুধু একটি শহর নয়, এটি হলো চীনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের এক নীরব অথচ শক্তিশালী জবাব। এটি হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিকাশের এক নতুন ইঞ্জিন। এটি হলো ভুটানের ভবিষ্যতের চাবিকাঠি। আর এটি হলো ভারত ও ভুটানের হাজার বছরের বন্ধুত্বের এক আধুনিক প্রতীক। এই প্রকল্প প্রমাণ করে দেয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন আর রক্ষণাত্মক খেলা খেলে না। ভারত এখন আক্রমণাত্মক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, যে পরিকল্পনা শত্রুকে ভাবারও সুযোগ দেয় না, যে পরিকল্পনা আমাদের মিডিয়ার চটকদার আলোচনার বাইরে নিঃশব্দে বাস্তবায়িত হয়। যখন এই টেকনোলজি করিডর সম্পূর্ণরূপে কাজ শুরু করবে, তখন হিমালয়ের কোলে এশিয়ান জ্ঞান এবং আধুনিক উদ্ভাবনের এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটবে। আর এই নতুন এশিয়ার নেতৃত্বে থাকবে আমাদের দেশ ভারত। আজকের এই পর্বটি আপনার কেমন লাগলো
এই বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে ভারতের এই অবিশ্বাস্য কূটনৈতিক এবং অর্থনৈতিক জয়ের কথা সবাই জানতে পারে। দেখতে থাকুন অদ্ভুত অথচ বাস্তব, কারণ সত্যিটা কল্পনার চেয়েও অদ্ভুত। জয় হিন্দ, জয় ভারত।